সংসদে পাশ হলো অর্থ বিল 2026। এবারের বাজেটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। এই বাজেট জীবন বান্ধব। সংসদে বাজেট আলোচনায় বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে, এ লক্ষ্যে সহায়তা চেয়ে 13টি দেশে চিঠি পাঠানো হয়েছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছের চারা রোপণের আহ্বান। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার আর নেই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শোকাহত বিটিভি পরিবার। আগামীকাল সকাল 9টায় বিটিভিতে জানাজা। 1 জুলাই থেকে সারা দেশে চালু হচ্ছে বাংলা কিউআর কোড। গতি আসবে স্মার্ট অর্থনীতি গঠনে, মতামত বিশেষজ্ঞদের। পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে আগামীকাল কাতারে বৈঠকে বসছে দেশ দুটি। এবং বিশ্বকাপের নকআউট পর্বে রাতে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। আসসালামু আলাইকুম। বিটিভির রাত 8টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। জাতীয় সংসদে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী 2026-27 ও 2027-28 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা, 2028-29 ও 2029-30 অর্থ বছরে 4,50,000 টাকা এবং 2030-31 অর্থ বছরে 5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হল। দু 2026-27 সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বলে অভিহিত করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার প্রধান এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, এ বাজেটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। তিনি দেশের অর্থনীতিকে ধীরে ধীরে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা সহ পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার বিষয়ে দৃঢ় অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, নাগরিকের জীবনমান হবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে এবং যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেখুন খোরশেদ আলমের রিপোর্ট। সোমবার সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের একটি বাস্তবমুখী রূপরেখা। যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। এই বাজেটকে
আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাপ্রাপ্তদের কবল থেকে রক্ষা করে এবারের বাজেটে 3টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এবারের বাজেটের অন্যতম 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে, সেটি হচ্ছে প্রথমত দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে, সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। সংসদ নেতা বলেন, দেশের স্বার্থ রক্ষায় সরকারি দর্শন হলো সবার আগে বাংলাদেশ, আর জনগণের স্বার্থ রক্ষায় দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে, সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব। দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। 1.5 দশকের বেশি সময় ধরে দেশে দুর্নীতি, অনাচার ও অনিয়মের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ থেকে উত্তরণের অঙ্গীকার করেন। আমরা জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে অঙ্গীকার করতে চাই যে 1.5 দশকের বেশি সময় ধরে যে গভীর দুর্নীতি, অনাচার এবং অনিয়ম আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সেই অবস্থার উত্তরণ ঘটিয়ে তা আমরা জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। তারেক রহমান বলেন, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে এবং যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখব, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সহ সরকারের নেয়া নানা কর্মসূচি তুলে ধরেন। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য 13টি দেশে চিঠি দেওয়া হয়েছে। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর থেকে করের হার কমিয়ে 5% করার প্রস্তাব সহ বেশ কিছু সুপারিশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। প্রস্তাবিত বাজেটকে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আস্থা ফেরানো, কৃষক, শ্রমিক, তরুণ, নারী, প্রবাসী উদ্যোক্তাদের জন্য সৃষ্টি তৈরি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রশ্নে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব। এই বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। খুরশেদ আলম, বিটিভি নিউজ।
এর আগে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেন, সমাজে বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দিনের নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বাজেট তখনই ন্যায়ভিত্তিক হবে যখন সমাজের পিছিয়ে পড়া মানুষকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণা নেই, পর্যাপ্ত তহবিলও নেই। তিনি শিক্ষা খাতে বিশেষ বরাদ্দের আহ্বান জানান। তাছাড়া বিরোধী দলীয় নেতা তার বাজেট আলোচনায় স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অবকাঠামো তৈরির আহ্বান জানান। আমাদের সমাজে বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব। এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একদিনে দূর হবে না, কিন্তু কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং পদ্ধতিগতভাবে যদি এটা আমরা শুরু করতে পারি তখন এটা সুফল আমরা পেতে পারি। বাজেট দেশের জনগণের জন্য। এখানে সকল জাতি, গোষ্ঠী, অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে এবং এই বাজেটের সুফল যখন সবাই পাবে, কেউ এর সুফল থেকে বঞ্চিত হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট ভিশন নেই এবং সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির এবং দক্ষ লোকের সম্মান করার কোনো জায়গা নেই। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে, নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেটের ওপর তার সমাপনী বক্তব্যে বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। অর্থমন্ত্রী বলেন, সরকার গৃহীত পদক্ষেপের ফলে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমে আসবে। তিনি বলেন, এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রথমবারের মতো 4 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্যে জানান, সরকারের লক্ষ্য যে কোনো বিনিয়োগে কর্মসংস্থান সৃষ্টি করা ও অর্থ পাচার সহ সার্বিক খাতের উপর কায়েমি স্বার্থের নিয়ন্ত্রণ, কারসাজির মাধ্যমে টাকার মূল্যমান কৃত্রিমভাবে বাড়িয়ে রেখে মুদ্রা বিনিময় হারে চরম অস্থিতিশীলতা সৃষ্টি এবং এর ফলে ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশের ক্ষয়ক্ষতি, ওয়াইপড আউট অ্যাকচুয়ালি, বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে। মানে স্পিকার, প্রাইভেট সেক্টর ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশ ইরোশন হয়ে গেছে, ওয়াইপড আউট হয়ে গেছে এই টাকার কৃত্রিম মূল্যমানের কারণে। বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করছে। একই সাথে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা এবং বৈশ্বিক মূল্যস্ফীতি চাপ এই পরিস্থিতিকে আরও গভীর করে তুলেছে। যদিও ইতিমধ্যে আমাদের সরকারের গৃহীত নীতি পদক্ষেপের ফলে এবং জনগণের সহযোগিতায় আমরা ধৈর্য ও পেশাদারিত্বের সাথে এই সংকট অনেকটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সঠিক নীতি কৌশল অনুসরণের পাশাপাশি জনগণের একাগ্রতা ও ঘুরে দাঁড়ানোর প্রবল ইচ্ছাশক্তি এই অবস্থা হতে সফল উত্তরণের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীরও উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। শামসুল আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আয়োজন স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অ্যান্ড ট্রি প্লান্টেশন লঞ্চিং প্রোগ্রাম। সোমবার রাজধানীর বাংলাদেশ তিনমুচি সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি জ্ঞান ভিত্তিক টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আমরা চাই আমাদের কোনো একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই বাংলাদেশের আমূল পরিবর্তনকারী। তাদের হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বই কি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো। তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। তোমাদের মতন ভবিষ্যৎ যেই দেশে থাকে সেই দেশকে এত টেনশন করতে না, সেই দেশকে এত চিন্তা করতে না, শুধু দরকার ডিসিপ্লিন। আমরা এখন থেকে সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করব। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই যে কাজটা করা অন্যায়, তাকে আমরা লজ্জা দিব যে এই পাবলিক প্লেসে ময়লা ফেলতে হয় না, সেটা কাগজ হোক, খাবার দাবার হোক, যেটাই হোক, আমরা তাকে লজ্জা দিব যে এইখানে ময়লা ফেলে যায় না, ময়লা ফেলতে হয় না। আমরা সবাই মিলে, আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি কেমন করে বাংলাদেশ সুন্দর হবে? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে উঠে আসা 10টি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীরও উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। আজকে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমরা যদি প্রতি বছর আগামী সারা জীবন যতদিন বাঁচবে তোমরা, আমি চাই তোমাদেরকে একটা অনুরোধ করব, একটা উপদেশ দিব, প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে গাছটা। কাজেই আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। পরে তিনি প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ ও উদ্ভাবনী আইডিয়া পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং এসব উদ্যোগকে আরও এগিয়ে নিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শামসুল আলম, বিটিভি নিউজ।
বিজ্ঞান চর্চা, উদ্ভাবন আর উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে এক মঞ্চে নিয়ে এসেছে জাতীয় পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা কৃষি, পরিবেশ, স্বাস্থ্য ও প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপন করেছে এ আয়োজনে। বিস্তারিত দেখুন কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। কেউ তৈরি করেছে স্মার্ট কৃষি প্রযুক্তি, কেউ খুঁজেছে জলাবদ্ধতার সমাধান, কেউ আবার এআই প্রযুক্তির মাধ্যমে দেখাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করার নতুন পথ। এমন শতাধিক বিজ্ঞান প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই কর্মসূচিতে দেশের 521টি উপজেলা ও মহানগর শিক্ষা থানার 8,000-এর বেশি দল অংশ নেয়। প্রায় 24,000 শিক্ষার্থী ও 16,000 শিক্ষক যুক্ত ছিলেন এ আয়োজনে। বাছাই শেষে জাতীয় পর্যায়ে স্থান পায় 101টি প্রকল্প, যেখানে কৃষি, পরিবেশ, স্বাস্থ্য, প্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরেন শিক্ষার্থীরা। ক্ষততে যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায়, এটা রং পরিবর্তন করবে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সেখানে আমাদের ইনফেকশন হয়েছে কিনা। শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে দেখে তাদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষকে ইউজ টু করতে হবে যে বিনের মধ্যে যেতে ময়লা যেখানে সেখানে যেতে না। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন, এমন আয়োজন তাদের সৃজনশীল চিন্তা ও বাস্তব সমস্যার সমাধান খুঁজতে আরও অনুপ্রাণিত করবে। আপনি যদি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের তৈরি এই উদ্ভাবন শুধুমাত্র প্রকল্পে থেমে থাকবে না, বরং পুরো বিশ্বের মধ্যে একটি বাংলাদেশের নাম তুলে ধরবে। একজন পাহাড়ি কন্যা, একজন পার্বত্য অঞ্চলের শিক্ষার্থী হিসেবে আমি গর্বের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অসংখ্য স্বপ্ন লুকিয়ে আছে, শুধুমাত্র প্রয়োজন সঠিক সুযোগ এবং অনুপ্রেরণা। সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা পেলে আমরাও গবেষণা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিতে পারি। আমাদের সকল উদ্ভাবকদের এই আইডিয়াগুলোকে যদি সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তবে তা আমাদের দেশকে সমৃদ্ধ করবে। যোগ্য হয়ে গর্ব দেশ, কারণ সবার আগে বাংলাদেশ। সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন, সম্ভাবনাময় প্রকল্পগুলোকে মেন্টরিং ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এগুলো বাস্তব প্রয়োগের সুযোগ পায়। ক্ষুদে শিক্ষার্থীরা, তোমরা এমন নেতা পেয়েছো, তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। আমরা বিশ্বের দরবারে শির উঁচু করে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। সবসময় আপনাদেরকে সর্বোচ্চ ভালোবাসা, আন্তরিকতা দিয়ে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো এবং সবাই মিলে এই বাংলাদেশকে একযোগে ইনশাআল্লাহ গড়ে তুলব। আয়োজকরা বলছেন, শুধু প্রকল্প প্রদর্শনী নয়, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণাও দিচ্ছে এই আয়োজন। এখান থেকেই উঠে আসতে পারে বাংলাদেশের আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও বিশ্বমানের উদ্যোক্তা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেওনের চেয়ারম্যান ওগিফা বেলা। আজ সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান হেনড্রিক মার্টিনাস বুসে। বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে। 2022 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন সহকর্মীদের বেতন দেওয়ার জন্য ছুটির দিনে ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে আয় করতেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে স্কুলটি জাতীয়করণের নির্দেশ দেন। জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনার সময় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই জাতীয়করণের ঘোষণাটি প্রদান করেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহান ইসলাম মেধা।
দুর্গম পাহাড়, আঁকাবাঁকা নদীপথ আর শত প্রতিকূলতার মাঝেও যে মানুষটির স্বপ্ন দেখেছেন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার, অবশেষে সেই ত্যাগ, ভালোবাসা আর অদম্য সংগ্রাম পেল রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি। অবশেষে তার সততা আর কঠোর পরিশ্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে প্রধানমন্ত্রীর নজরে আসে। বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে। এই সংসদে আসার পূর্বেই একটি টেক্সট পেলাম ওনার অফিস থেকে। সেখানে লেখা রয়েছে, বান্দরবনের দুর্গম থানচির তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রমধর্মী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এক প্রধান শিক্ষক, যার নাম বাং খিয়াং মিল্যাং। 2020 সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে 56 জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে রীতিমতো বেতন দিতে পারছে না শিক্ষক এবং কর্মচারীদের। এই সংকট মোকাবেলার জন্য সেই প্রধান শিক্ষক তিনি ইঞ্জিন চালিত একটি নৌকা চালান। থানচি, তিন্দু ও রোমাক্রি নদীপথে পর্যটক যাত্রীদের আহরণ করিয়ে সেখান থেকে আয় হয়েছিল তার মাত্র 40,000 টাকা। সেখান থেকে তিনি খরচ করেছেন 30,000 টাকা। এই দুর্গম স্কুলটি টিকিয়ে রাখার জন্য আবেদন জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। 2020 সালে প্রতিষ্ঠিত ছোট্ট এই বিদ্যালয়ে পড়াশোনা করছে 56 জন শিক্ষার্থী। কিন্তু দরিদ্র পরিবারের সন্তানদের কাছ থেকে নিয়মিত বেতন না পাওয়ায় দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া ছিল বড় এক সংকট। তবু থেমে যায়নি প্রধান শিক্ষক বামাং খিয়াং মিংলিন এই সৎ উদ্যোগ। ছুটির দিনগুলোতে নিজেই ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে থানচি, তিন্দু, রিমাংক্রে নৌপথে যাত্রী ও পর্যটন পরিবহন করেছেন। সেই কষ্টার্জিত আয়ের বড় অংশ ব্যয় করেছেন নিজের জন্য নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধে। আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না। মাসের 14 তারিখ আমাদেরকে ইউএনওসিআর মাধ্যমে আমরা একটা বোট পেয়েছি। ওই বোটটাই চালিয়ে যতটুকু আয় করতে পারছি সেই টাকা দিয়ে আমরা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে চেক মাধ্যমে উইথড্র করে আমরা শিক্ষকদেরকে হাফ বেতন দিয়েছি। একজন শিক্ষকের এই নিঃস্বার্থ আত্মত্যাগ, দায়িত্ববোধ আর মানবিকতার গল্প ছুঁয়ে যায় গোটা দেশকে। প্রশংসায় ভাসেন তিনি। এগিয়ে আসেন স্থানীয় প্রশাসনও। বিদ্যালয়ের জন্য বোটের ব্যবস্থা, নতুন ভবন নির্মাণ এবং ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। অবশেষে বিষয়টি পৌঁছে যায় প্রধানমন্ত্রীর নজরে। সেই মানবিক গল্প, সেই অনন্য সংগ্রাম রাষ্ট্রকেও নাড়া দেয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হচ্ছে বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া। একজন নিবেদিত প্রাণ শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি আবারও মনে করিয়ে দিল, সত্যিকারের শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, আত্মত্যাগ, মমতা আর ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে। আর এমন মানুষদের কারণে বেঁচে থাকে স্বপ্ন, বেঁচে থাকে আশা, এগিয়ে যায় বাংলাদেশ। কারণ সবার আগে বাংলাদেশ। কাজী শারবিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, 21শে পদকপ্রাপ্ত শিল্পী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন স্বাস্থ্যগত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শোক জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সংস্কৃতি অঙ্গন। মাহফুজুর রহমানের প্রতিবেদন। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। সবশেষ তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 14 জুন হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে
তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। তার মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। মুস্তফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও তার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। মনে হয় লাংসেই মেইনলি প্রবলেমটা ছিল। এমন একটা ভাইরাস অ্যাটাক করেছিল যেটা মানে ওষুধে কাজ হচ্ছিল না। লাস্টের দিকে মানে অক্সিজেন সাপোর্ট পুরো 100% লাগছিল। স্যাচুরেশন ছিল ভালো, কিন্তু আশা ছিল আরো কয়েকটা দিন। স্যারের যে অবদান সেটা আসলে বলে শেষ করার মতো না। এমন একজন গুণী মানুষ, এমন একজন বিস্তৃত মাল্টি ট্যালেন্টেড মানুষ, যার চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। আমরা আশা করি যে যারা আছেন স্যারের উত্তরসূরি, তারা স্যারের এই কাজটাকে ধরে রাখবেন। স্যার জানেন না এমন কিছু হয়তো স্যারের ভেতরে ছিল না। সমস্ত বিষয়ে শিল্পকলা থেকে শুরু করে আমি যদি টেকনিক্যাল সাইড বলি, ইঞ্জিনিয়ারিং সাইড বলি, সব সাইডে স্যারের এত জ্ঞান, অগাধ জ্ঞান, সেটা আসলে স্যারের কাছাকাছি না থাকলে এটা বোঝা সম্ভব না। মঙ্গলবার সকাল 9টায় বিটিভি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চারুকলার আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার বিকেলের মধ্যে বনানী কবরস্থানে বরেণ্য শিল্পীকে চিরশায়িত করা হবে। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। চলে যাওয়া মানেই প্রস্থান নয়। মুস্তফা মনোয়ার আজ চলে গেছেন সত্যি, কিন্তু তিনি প্রস্থান করেননি। তার অনবদ্য সৃষ্টিকর্ম আর অসামান্য অবদান তাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। টেলিভিশন, নাটক, পাপেট শো, চিত্রশিল্প কিংবা শিল্পকথন, কোথায় নেই মুস্তফা মনোয়ার? বহুমাত্রিক শিল্পী মুস্তফা মনোয়ারের বর্ণাঢ্য জীবনের খানিকটা তুলে ধরে রিপোর্ট করছেন সীমা শারমিন। একটি মহাকালের সমাপ্তি, একটি মহাজীবনের অবসান। মুস্তফা মনোয়ার আর নেই। বহুমাত্রিক শিল্প প্রতিভার অধিকারী এই মানুষটি আজ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন ওপারে। রেখে গেলেন এক মহাকাব্যিক জীবনের নানা স্মৃতি, অবদান এবং অসংখ্য সৃষ্টিকর্ম। মানুষকে চেনাতে গেলে আমরা দুটো দিক দেখি, তার ভালো দেখতে চেষ্টা করি, মন্দ তো থাকেই মানুষের, সবগুলো মিশিয়ে একটা নতুনভাবে একটা চিত্রায়িত করতে চাই। আমরাও জড়িয়ে গিয়েছিলাম বিটিভির সঙ্গে, ওনার সঙ্গে ওটা একটা পরিবার মনে হতো। তখন সব এত আন্তরিক ছিল, পরস্পরের সঙ্গে এমন একটা সম্পর্ক ছিল, সব ভাবি বলে আসতো, আমারও খুব ভালো লাগতো। মুস্তাফা মনোয়ার একজন নির্মাতা হিসেবে টেলিভিশনকে একটি ভিন্ন মাত্রায় দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তার মুখরা রমণী বশীকরণ নাটকের কথা আজও অনেকে ভোলেননি। এছাড়া রক্তকরবী সহ নানা কালজয়ী নাটক তিনি নির্মাণ করেছেন। যা এখনই কাজে ফিরে যা, দেরি করিস। সমস্ত দিন তো কেবল সোনার তাল ফুরে আন, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল কি জানতে পারলাম। মহাপরিচালক হিসেবে বাংলাদেশ টেলিভিশনকে তিনি দিয়েছেন নেতৃত্ব। টেলিভিশনে পাপেট শো প্রবর্তন করে তিনি শুধু একটি অনন্য ধারা তৈরিই করেননি, এনেছেন আন্তর্জাতিক সম্মান। আমার জমির উপর দাঁড়িয়ে ধান নষ্ট করছো না? তা তোমার ওই জল্লাদ দলবল কই? হ্যাঁ, একা তো তুমি আমার সঙ্গে পারবে না। হে, শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 2004 সালে 21 পদক লাভ করেন। এছাড়া 2018 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুলতান পদক প্রদান করে তাকে। টেলিভিশনের বাইরেও অন্যান্য সৃজনশীল প্রতিষ্ঠানেও রয়েছে মুস্তাফা মনোয়ারের অনন্য অবদান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমিতেও তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনও।
মুস্তাফা মনোয়ার ছিলেন একজন সব্যসাচী শিল্পী। তার তুলির আঁচড়ে তৈরি হয়েছে অনবদ্য শিল্পকর্ম। বাংলাদেশের অনেক রং করা আছে, সব ছোটদের মধ্যেই এই চুলওয়ালা তুলিতেই রয়েছে সব রং। বাংলাদেশ টেলিভিশনের 25 বছর ও 50 বছর পূর্তিতে সিগনেচার লোগো তৈরি করেছেন নিজ হাতে। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়িতে তার রয়েছে অসামান্য অবদান। সবচেয়ে বড় কথা, তিনি বাংলাদেশের শাশ্বত সংস্কৃতিকে বুকে ধারণ করতেন এবং শিশু কিশোরদের মাধ্যমে তা তিনি ছড়িয়ে দিতে চাইতেন প্রজন্ম থেকে প্রজন্মে। গত 14 জুন থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়ার সংক্রমণে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবশেষে পৃথিবীর মায়া কাটিয়ে ক্ষণজন্মা এই শিল্পী আজ চলে গেলেন না ফেরার দেশে। মুস্তাফা মনোয়ার চলে গেলেন, তবে গেলেন না। তার অসামান্য অবদান, শিল্পকর্ম এবং অনন্য সৃষ্টির মাধ্যমে তিনি রয়ে গেলেন আমাদের মনের মণিকোঠায়, চিরদিন, চিরকাল। সীমা শারমিন, বিটিভি নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গত 22 জুন এ তারিখ নির্ধারণ করেন। এর আগে গত 14 মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন ট্রাইব্যুনাল। ইনু বর্তমানে কারাগারে আছেন। তিনি এই মামলার একমাত্র আসামি। মামলা সূত্রে জানা যায়, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ।